বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম। জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি নিয়ে শঙ্কা। বিশ্লেষকরা বলছেন ভর্তুকিতে চাপ কমলেও কমবে না চাহিদা। তেলের জন্য লাইন ছাড়াচ্ছে মাইলের পর মাইল। যানজটে আটকা বাহন, দিনে দিনে পরিস্থিতি জটিল হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান বৈঠক নিয়ে অনিশ্চয়তার আধার কাটছে না। হরমুজ প্রণালী বন্ধে জ্বালানি তেলের বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতি। নেতৃত্ব শূন্যতায় কার্যত অচল দুর্নীতি দমন কমিশন। ১.৫ মাসেও নিয়োগ দেয়া হয়নি নতুন কমিশন, নজিরবিহীন বলছে টিআইবি। দুই মাসের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মহাসড়কে বিএনপি সরকার। চ্যালেঞ্জের মধ্যেও সাফল্য অনেক, বৈশ্বিক সংকটে আছে সমালোচনাও। সংকটের মধ্যেই দেশে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। ডিজেল লিটারে ১৫, পেট্রোল ১৯ ও অকটেনের ২০ টাকা বাড়ানো হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে, পরিবহন খরচ সহ বাড়বে কৃষি উৎপাদন ব্যয়ও। পরিস্থিতি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষজ্ঞরা বলছেন ১.৫ দশকে জ্বালানি খাতে আমদানি নির্ভরতা বাড়লেও বাড়েনি মজুত সক্ষমতা। ফলে আন্তর্জাতিক বাজারের সামান্য আঁচে বড় সংকটে পড়ছে দেশ। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেই দেশে পড়ে তার প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন বিগত সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে আজ এই সংকট। ১৭ বছরে দেশি উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেয়ে আমদানি নির্ভরতা বেড়েছে বহুগুণ, অথচ সেই অনুপাতে বাড়েনি জ্বালানি তেলের মজুদ সক্ষমতা। ফলে বৈশ্বিক যে কোনো সংকটেই দ্রুত অস্থিতিশীল হয়ে ওঠে দেশের জ্বালানি খাত। এভাবে মূল্যবৃদ্ধির বিষয়টি যেখানে গণশুনানি হওয়ার কথা, গণশুনানিতে এর যৌক্তিকতা, ন্যায্যতা যাচাই বাছাই হওয়ার কথা, সেসব করার কোনো বালাই নেই। আগের সরকার যা করেছে এই সরকার তারই ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে আগের সরকার এই সব কাজ যেসব প্রতিষ্ঠান করেছে, যেসব লোক দিয়ে করানো হয়েছে, এখন সেই সব প্রতিষ্ঠান সেই সব লোকই করতেছে। জ্বালানির এই মূল্য বৃদ্ধি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শিল্প মালিকদের জন্য। ব্যবসায়ীদের আশঙ্কা, দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি শিল্প উৎপাদনে নতুন করে বড় চাপ তৈরি করবে, যা বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকাকে কঠিন করে তুলবে। আমরা যারা বিভিন্ন গার্মেন্টসে ইলেকট্রিকের ব্যাকআপ আমরা ডিজেল জেনারেটর দিয়ে আমরা দিই, সেখানেও আমরা ডিজেল পাচ্ছি না। আমরা গভর্নমেন্টের সাথে বসেও সার্কুলার দেওয়ার পরেও কিন্তু পাচ্ছি না। বিজিএমই থেকে সুপারিশ দেওয়ার পরে, থানা সুপারিশ, ডিসি সুপারিশ নেওয়ার পরও আমরা ৩০০ লিটার ৪০০ লিটার তেল পাচ্ছি একদিন পর পর। ভবিষ্যতের জন্য একটি টেকসই জ্বালানি কাঠামো গড়তে আমদানি নির্ভরতা কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। তারা বলছেন দীর্ঘমেয়াদী সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দিতে হবে। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালু এবং ইলেকট্রিক ভেহিকেলের প্রসারে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারে। মধ্যম এবং দীর্ঘমেয়াদে তারা যদি কৃষিতে সোলার ইরিগেশনে ট্রানজিশন করে এবং ট্রান্সপোর্ট সেক্টরে যদি ইলেকট্রিক ভেহিকেলে ট্রানজিশন করা হয়, তাহলে এই জ্বালানি তেলের ব্যবহার কমবে। আমাদের এক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া প্রয়োজন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেমে গেলেই বিশ্ববাজারে কেটে যাবে তেল নিয়ে অস্থিরতা। তাই সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সংকটের মধ্যেই দেশে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাকারিয়া খান এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। শুরুতেই যেতে চাইব রাজধানীর তেজগাঁওয়ে, সেখানে আছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে তেলের দাম সর্বনিম্ন ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এবং আমরা সকালবেলায়ও আপনার মাধ্যমে দেখছিলাম যে সাধারণ মানুষের আসলে মিশ্র প্রতিক্রিয়া। এই মুহূর্তে আপনি কোন পাম্পে আছেন, সেখানকার কেমন পরিস্থিতি দেখছেন, যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন। জি ঈশিতা, আমরা সকাল থেকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে পেট্রোল পাম্পে যে দীর্ঘ সারি এবং মানুষের যে প্রতিক্রিয়া, তবে অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। যেই দু একটি পাম্প খোলা, আমরা যেখানে রয়েছি ট্রাস্ট ফিলিং স্টেশন, এই পাম্পে আসলে এই যে জ্বালানি তেল নিতে আসা যে গ্রাহকের সারি, সেই সারি কিন্তু বিজয় সরণি হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে মহাখালী রেলগেট পার হয়ে গিয়েছে। অর্থাৎ
যে চিরচেনা ভোগান্তি আমরা গত কয়েক মাস ধরে দেখছি, সেই ভোগান্তির কিন্তু কিছুটাও কমেনি। এবং প্রতিক্রিয়ার কথা যদি বলি, মানুষ কিন্তু এখনও মিশ্র একটি প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই বলছেন যে এই জ্বালানির দাম বৃদ্ধি করেও যদি এই দীর্ঘ সিরিয়াল, দীর্ঘ ভোগান্তির যদি কিছুটা অবসান হয় তাহলে তারা সেটিকে সাধুবাদ জানাবে। তবে অধিকাংশ মানুষই আসলে বলছেন যে এই দাম বৃদ্ধির পাশাপাশি আর যেই ফিলিং স্টেশনগুলো রয়েছে ঢাকার অভ্যন্তরে বা ঢাকার বাইরে, সব স্টেশনগুলোতেই আসলে অল্প অল্প করে যদি তেল দেওয়া হয়, একটা নির্দিষ্ট টাইমে যদি তেল দেওয়া হয়, তাহলে হয়তো এই ভোগান্তি কিছুটা কমবে বলে তারা মনে করছেন। এবং তারা এইটি দাবিও জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে যাতে যেই পেট্রোল পাম্পগুলো আসলে বন্ধ হয়ে যায়, খুব কম তেল দেয়, সেগুলোতে যাতে আরও বাড়তি সময়ে তেল দেওয়া হয় এবং তাদের ভোগান্তি কিছুটা কমে। আমি আপনাদেরকে একটু সরাসরি কথা বলানোর চেষ্টা করবো একজন গ্রাহকের সাথে। ভাই, আপনি কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? রাত 11টা থেকে গতকাল। রাতে ঘুমিয়েছেন কোথায়? ঘুমানো না তো, জাগ নাই। আচ্ছা, এই যে তেলের দাম বৃদ্ধি হলো, এটা সম্পর্কে তো আপনি জানেন, আপনার কি মতামত? এ বিষয়ে আমি কোনো কমেন্টস করতে আপনি যাচ্ছি এখন এই বিষয়ে অবগত না। আপনি কি তেলের দাম বৃদ্ধি সম্পর্কে কিছু জানেন? জি, আমি 10টা থেকে ছিলাম, তো পাম্পের এখানে জিজ্ঞেস করলো, শান্তদিকে প্রশ্ন করছে তেলের দাম তো 12টার পর থেকে বাড়িয়েছে। তো বললাম যে 120 টাকা করে 20 টাকা বাড়িয়েছে আর কি, 140 টাকা করে প্রতি লিটার করা হয়েছে। এখন আসলে যে সংকটে যে আমরা যারা সাধারণ জনগণ যে ভুক্তভোগী, আমরা এই 10টার থেকে এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা পাম্প যদি নিয়ম মতন যদি খোলা থাকতো আর সবাইকে যদি আপনার 10 লিটার 5 লিটার তেল নর্মালি ভাবে যদি 5 লিটার 4 লিটার তো করে তেল দিত, তাহলে এই ভোগান্তিটা আর হতো না। বুঝতে পেরেছি। আসলে ঈশিতা, শুনছিলেন আপনি যে আমি যে কথাটি বলছিলাম, আসলে সবারই কিন্তু একই কথা যে প্রত্যেকটা পাম্পেই যদি নিয়মিত তেল দেওয়া হয় তাহলে কিন্তু এই জনভোগান্তি থাকে না। এবং তেলের দাম বাড়াকে তারা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছে সাধারণ গ্রাহক, এবং বলছে তাতে যদি ভোগান্তি কিছুটা কমে তাহলে সেই তেলের দাম বৃদ্ধিকে তারা সাধুবাদ জানাবে। তো ঈশিতা, রাজধানীর পেট্রোল পাম্পগুলো ঘুরে আমাদের গ্রাহকের কাছ থেকে তেলের দাম বৃদ্ধি সম্পর্কে এতটুকুই প্রতিক্রিয়া ছিল আমার কাছে। ঈশিতা। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে খুলনা থেকে যুক্ত আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আপনি দেখছিলেন আমাদের সহকর্মী জাকারিয়া খান, তিনি আসলে দেখাচ্ছিলেন, এবং ঢাকায় আসলে কয়েক মাস ধরেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে তেলের জন্য দীর্ঘ একটা লাইন। আজ তো গতকাল রাতে আসলে তেলের দাম বাড়ানো হয়েছে। আপনি এই মুহূর্তে যে পাম্পে আছেন সেখানকার চিত্র কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। যে ঢাকার সঙ্গে যে খুলনার চিত্র ব্যতিক্রম এমনটি না। বিশেষ করে যে তেলের যেমন দাম মূল্য বৃদ্ধি করার পরেও যে দেখেছি যে বিগত সময়ের যেমন সারিবদ্ধ লাইন দিয়ে অপেক্ষা করতে হলো, আজও কিন্তু সেরকমই ঘটছে, এর ব্যতিক্রম ঘটে না। এবং এখানটায় যারা রয়েছেন তারা দীর্ঘ সময় অপেক্ষায় আছেন। আমি দেখেছি পেট্রোল পাম্প থেকে ভোর রাত থেকেই যারা আছেন অপেক্ষায় আছেন। তেলের দাম তো বৃদ্ধি করলো, এখন কি অবস্থা, এটা কীভাবে দেখছেন আপনারা? এখন যদি সব পাম্পে যদি তেল অ্যাভেলেবেল হয় তাহলে তো আর অসুবিধা হবে না আশা করা যায়। কিন্তু যদি এরকম নির্দিষ্ট কিছু পাম্পে যদি তেল দেয় তাহলে তো সংকট একই অবস্থা থেকে যাবে, তেলের দাম বাড়লেও কি আর কমলেও কি। ধন্যবাদ আপনাকে। গ্রাহকরা বিভিন্ন রকম যে রয়েছেন কথা বলবো। এখানে আরেকজন গ্রাহক রয়েছে, এই যে তেলের দাম বাড়ালো, আপনি এটাকে কীভাবে দেখছেন বা কীভাবে মূল্যায়ন করবেন? এটা হচ্ছে আমাদের দেশে তেলের দাম বাড়ানোর জন্য প্রথম থেকেই এরকম একটা করেছে, তারা প্ল্যান করেছিল। এই জন্য মনে করেন যে তারা এখন তেলের দামটা বাড়িয়ে দিছে, এখন তাদের স্বপ্ন পূরণ হয়েছে। এখন হয়তো বোঝা যাচ্ছে যে এই তেলের দাম যদি এইভাবে থাকে তাহলে হয়তো মনে করেন যে তেলের সংকট থাকবে না। আমাদের বাঙালি তো এই যে মনে করেন যে আমি আসছি নিজের গাড়ি নিয়ে তেল নেব, কিন্তু অনেকে আছে পরের গাড়ি নিয়ে এসে তেল নিয়ে ঘরের ভিতরে থুইকে তেল দিচ্ছে 300 টাকা লিটার, 400 টাকা লিটার এভাবে বিক্রি করতেছে। কারণ আমাদের বাঙালি আমরা ভালো না, নিজেরা যদি ভালো হই তাহলে আমাদের দেশে এরকম অকারেন্স ঘটে না। আমাদের দেশের মানুষের কাছে আমার একটাই চাওয়া যে এইভাবে আমরা অকারেন্স না ঘটায় নিজের দেশকে অন্য দেশের মতো আমরা সবার কাছে পৌঁছাই দিই যে আমাদের দেশে আমরাও ভালো মানুষ আছি, আমাদের দেশে আমরাও এইভাবে ভালোভাবে চালাইতে পারি। ধন্যবাদ আপনাকে। রয়েছে বিশেষ করে বিভিন্ন গ্রাহকরা কত সময় অপেক্ষা করছেন তেলের জন্য এখানটায়? সকালে ফজরের নামাজ পড়ে এখানে সিরিয়াল দিচ্ছি, তারপরে সিরিয়ালের আগে 20-40 খান প্রশাসনের গাড়ি আগের থেকে সিরিয়ালে নিয়ে নিচ্ছে তারা। তারপরে আমাদের বাড়ি এখান থেকে 100 কিলো দূরে, আমরা প্রতিদিন ভাড়াটা নিই, আমরা 500-700 টাকার তেল লাগে, কিন্তু আমরা তেল সিরিয়ালে নিতে গিয়ে এদিক ভাড়া প্যাসেঞ্জার থাকতেছে না, আমাদের ফ্যামিলি চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে, গরিব অসহায় মানুষ আমরা কষ্ট পাচ্ছি। তেলের দাম বেড়েছে, আরও 10 টাকা 20 টাকা বাড়ুক তাতে আমাদের সমস্যা না, কিন্তু আমরা গ্রামে তেল পাচ্ছি না, তার কারণে সিরিয়ালে দাঁড়াচ্ছি, অনেক সময় সিরিয়ালে দাঁড়ায় পাম্পে তেল নেই,
এরকম সমস্যা হয়ে যাচ্ছে, তেল পাচ্ছি না। একের পর এক শহরে কিভাবে কষ্ট করে থাকতে হচ্ছে, এখান থেকে গ্রামে যেতে হচ্ছে এই তেল। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে, বিশেষ করে যারা রয়েছেন তেলের সেবা নিতে আসে, তারা বলছে তেলের দাম বৃদ্ধিতে তাদেরকে দ্বিমত পোষণ করছে না, একমত পোষণ করছে। তবে সরবরাহ বাড়ানো যে দাবি এবং যথাযথভাবে সরবরাহ বাড়বে এবং তাদের যে ভোগান্তি দীর্ঘ লাইন, সেই লাইনের অবসান করবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে এই পাম্পে তেল নিয়ে আসা যারা গ্রাহক রয়েছে, তারা এটা দাবি করছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ঈশিতা। আমির, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন লক্ষ্মীপুর থেকে সহকর্মী সুমন উদ্দিন শুভ। শুভ, আমরা ঢাকার খবর জানলাম, আমরা খুলনার খবর জানলাম, একটু জানতে চাই যে লক্ষ্মীপুরে আসলে তেলের দাম বাড়ানোর পর সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া জানাবেন? ঈশিতা, মধ্যরাত থেকে জ্বালানি তেলের যে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, তার ফলে লক্ষ্মীপুরে সকাল থেকেই জ্বালানি তেলের জন্য সাধারণ মানুষ এবং গাড়ি চালকরা এখানে এসে ভিড় করেছেন। তবে আমি তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এখানকার যে অতিরিক্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে এবং তারা জানিয়েছেন এই মূল্য নির্ধারণের ফলে তারা অনেকটাই দুর্ভোগে পড়েছেন। গাড়ি চালকরা জানিয়েছেন তারা দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা তেল পাচ্ছেন না এবং তার উপরে এই অতিরিক্ত মূল্য নির্ধারণ তাদের মরার উপরে খাড়ার গা বলে তারা অভিহিত করেছেন। আমি এই মুহূর্তে লক্ষ্মীপুর শহরের বাস স্ট্যান্ডে রয়েছি। এখানকার চালকদের সাথে আমি একটু আপনাদেরকে সরাসরি যুক্ত করব। আপনার কাছে একটু জানতে চাইবে, এই যে অতিরিক্ত মূল্য নির্ধারণ করা হলো, এই ক্ষেত্রে আপনাদের পরিবহন খাতে কোনো ধরনের প্রতিক্রিয়া পড়বে কিনা বা কোনো ধরনের সমস্যা হবে কিনা? সমস্যা একটাই শুধু, সেটা হলে আমরা এই ফার্ম থেকে ওই ফার্মে যাইতে হয়, ওই ফার্ম থেকে ওই ফার্মে যাইতে হয়, তারপরে আমরা তেলটা ঠিক মতো পাইতেছি না। কিন্তু তেলের দাম আগে যে বাড়তেছিল তাও আমাদের কোনো কষ্ট ছিল না, তেল আমরা সবসময় পাইছি। এখন তারপরে আমাদের তেল দাম বাড়তে নিবার পরও আমরা তেল পাইতেছি না। রাত্রে ঘুম মারতে হয়, কষ্ট করতে হয়, খানা কষ্ট করতে হয়, সর্বদিক কষ্ট করতে হয়। ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাইবো, এই যে অতিরিক্ত দামে জ্বালানি নিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের সাধারণ মানুষের কি ধরনের ভোগান্তি হচ্ছে একটু বলবেন? একেবারে সিরিয়াস ভোগান্তি, এটার মতন ভোগান্তি আর হয় না। এই যে এই পাশে যে সিরিয়াল দেখেন আপনি, জোনাকি গুলা যে মিলে সিরিয়াল ধরতে আছে, আগে আমরা জানতাম যে সিএনজি গ্যাস পাম্পে দীর্ঘ অনেকক্ষণ ধরে থাকি, গ্যাস লোড লাগে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা। এখন সেক্ষেত্রে এখন জ্বালানি তেলের কারণে সেক্ষেত্রে জোনাকি গুলো লাগছে, বুঝলে ট্রাকগুলো লাগছে মোহাম্মদের ওই পাশ দিয়ে, আর সেক্ষেত্রে যে কোনো তেলে পাচ্ছে না মানুষ এখন যেটা রেট ওইখান থেকে 300 টাকাও পাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। যে ঈশিতা, যেমনটি শুনছিলেন, এখানকার সাধারণ গাড়ি চালক যারা রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে, তারা জানিয়েছেন এই অতিরিক্ত মূল্য বৃদ্ধির ফলে তাদের জনজীবনে এক ধরনের প্রভাব পড়ছে, যা তারা ইতিমধ্যে প্রকাশ করেছেন। তো লক্ষ্মীপুর থেকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। এক শহর, অসংখ্য লাইন, কেউ তেলের জন্য, কেউ আবার পথের জন্য, কিন্তু শেষ পর্যন্ত সবাই থামে একই জায়গায়, অপেক্ষার দীর্ঘ এক গোলক ধাঁধায়। তেলের লাইনে দাঁড়িয়ে গাড়ি, আর সেই গাড়ির জন্য থমকে থাকা পুরো সড়ক। রাজধানী যেন নিজেই নিজের গতির পথ রুদ্ধ করে রেখেছে। অবশ্য ঢাকা এমনিতেই গতিহীন, আর এখন রূপ নিয়েছে স্তব্ধতায়। যে সার্ভিসগুলো জরুরি, সেই সার্ভিসগুলো কিন্তু রাতব্যাপী তেলটা দিলে আমার মনে হয় এই রাস্তাঘাটের এই যানজটটা থাকবে। বসরা তো আর এগুলো করতেছে না, বুঝতেছে না। রোদের মধ্যে খুব ভয়ঙ্কর অবস্থায় আমাদের চাকরি বাকরি বাঁচানো এখন টাফ ব্যাপার হয়ে গেছে। পাখির চোখে তিলোত্তমা নগরী ঢাকা। সড়ক, মহাসড়ক, অলিগলি কেবল লাইন আর লাইন, যেখানে অপেক্ষমান বাহনের সঙ্গে থমকে থাকা চালকদের মলিন মুখ। পেট্রোল পাম্পগুলোর সামনে শুরু হওয়া লাইন ধীরে ধীরে গিলে খাচ্ছে পুরো সড়ক, ছড়াচ্ছে অলিগলিতেও, ফলে সড়ক হারাচ্ছে তার স্বাভাবিক ছন্দ। একটি লাইন জন্ম দেয় আরেকটি লাইনের। তেলের অপেক্ষার কারণেই স্থবির গোটা শহর। অনেক টাইমের হ্যাম্পার হচ্ছে এখন। আসলে যে আগে যেখানে আধা ঘন্টা যাওয়া যেত, সেখানে দেখা যাইতেছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ওটা মেকআপ হচ্ছে। আমরা সময় মতো অফিসে পৌঁছতে পারছি না, আমরা একটা যে কোনো কাজ করতে পারছি না সময় মতো, এই যানজটের কারণে। স্লোথ নগরীতে এমনিতেই কর্মঘণ্টার বালায় রাখা দেয়, তার উপর এখনকার পরিস্থিতি সেই কর্মঘণ্টা গলে যায় অপেক্ষায়, ক্লান্তি জমে ওঠে চোখে মুখে, আর অনিশ্চয়তা হয়ে ওঠে নিত্যসঙ্গী। আজকে 3 দিন ধরে ঘুরতেছি, এই পাম্প ওই পাম্প ওই পাম্প, লাইন পাই নাই। টানা 10.5 ঘন্টা আমি লাইনে দাঁড়ানোর পর তেল পাই নাই। মাথায় যাওয়ার পরে বলছে যে তেল শেষ।
এখন মনে করেন প্রত্যেকটা দিন একই অবস্থা। মহাখালী, বিজয়শরী, আসাদগেট, বনানী, খিলক্ষেত আর উত্তরা এলাকার নাম যাই হোক, দৃশ্য একটাই। আমরা ভাই রাইড শেয়ার করি, আমরা যদি 25 ঘন্টা 26 ঘন্টা 28 ঘন্টা যদি তেল নেই তাহলে আমার ইনকামটা করবো কবে? আমি তো সারাদিন রাইড করে 500-700 টাকা কামাই করি, তারপরে আমার সংসার চলে। তাহলে আমি যে সারাদিন রাস্তা দাঁড়ায় আছি, আমার বউ বাচ্চা কিন্তু খাওয়ার পাইনি, তারাও কিন্তু না খায় আছে। ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে, তাদের বেতনের টাকা দিতে পারতেছি না, পরীক্ষা শুরু হয়ে গেছে। এই শহরে এখন জরুরি বলে কিছুই নেই, সবই আটকে আছে একই স্রোতে, সবাই লড়ছে সময়ের সঙ্গে আর হেরে যাচ্ছে প্রতিদিন। যেভাবে জ্যামজট বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে মানুষের দুর্ভোগটা আরো বেড়ে যাচ্ছে। সেই বাড্ডা থেকে হেঁটে আসতে হয়, এখন বাস পাওয়া যায় না, আর মেয়েদের তো আরো কষ্ট বেশি হচ্ছে। 10 মিনিটের রাস্তা মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট লেগে যাচ্ছে, অনেক সময় গাড়ি পাচ্ছি না। সংকট শুধু সড়কে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে মানুষের পকেটেও। রাইড শেয়ার থেকে গণপরিবহন সবখানেই বাড়তি চাপ আর বাড়তি হিসাব। ওদের এখন চাহিদা হয়ে গেছে যে দিতে হবে, যেহেতু তেল পাওয়া যাচ্ছে না, ওরাও বেশি দাবি করে। তৈলের যে একটা সমস্যা, এই সমস্যার কারণে প্রত্যেকটা পাম্পেই দেখা যায় কমপক্ষে 2টা বা 3টা সিরিয়ালে আছে। বেশিরভাগ মোটরসাইকেলগুলি এখানে আটকা থাকে, সেক্ষেত্রে তো এখানে সমস্যা হয়, টাইম টু টাইম পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। আমার লাইন হয়ে যায় আঁকাবাঁকা। গানের কথাটা যেন এখন মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। লাইন এখন এই শহরের এক নতুন পরিচয়। তেলের জন্য লাইন, যানজটের লাইন আর সবশেষ আছে অপেক্ষার লাইন। তেলের সংকট আর যানজট দুটো মিলেই তৈরি হয়েছে নতুন এক জটিল পরিস্থিতি, যেখানে শ্রম, সময় আর অর্থ সবই এখন আটকে আছে এই লাইনের ফাঁদে। তাই তো দ্রুত সমস্যার সমাধানের মাধ্যমে এই লাইনের শহর থেকে মুক্তি চান নগরবাসী। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। মার্কিন অবরোধ, ইরানের হরমুজ প্রণালী এই বন্ধ এই খুলে দেয়া বিশ্ব তেলের বাজারকে টালমাটাল করে তুলেছে। এই অস্থিরতার ঢেউ এসে লেগেছে বাংলাদেশেও। এদিকে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি চালানোর অভিযোগে নতুন করে তৈরি হয়েছে কূটনৈতিক চাপ। অন্যদিকে মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, আর চরম অনিশ্চয়তার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। হরমুজ প্রণালীকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছেছে। মার্কিন অবরোধের জেরে হরমুজ প্রণালীতে এবার আক্ষরিক অর্থেই শুরু হয়েছে সংঘাত। শনিবার প্রণালীটি অতিক্রম করার সময় ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালিয়েছে ইরানি গানবোট। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ভারত। এদিকে আইআরজিসি জানিয়েছে, মার্কিন নৌ অবরোধ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ থাকবে। বাহিনীর হুঁশিয়ারি, এই অঞ্চলের দিকে এগিয়ে আসা যে কোনো নৌযানকে শত্রুর দোসর হিসেবেই বিবেচনা করবে তারা। এদিকে সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে এরই মধ্যে ফিরেছে বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহিনী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। পথে রয়েছে আরও একটি রণতরী। রণাঙ্গনের এই উত্তাপ ছাড়িয়েছে কূটনৈতিক টেবিলেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, চুক্তির অংশ হিসেবে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে। যে কোনো উপায়ে এই ইউরেনিয়াম তারা কবজায় নেবে বলেও দাবি করলেন তিনি। আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা চলছে, তবে ইরান কিছুটা চালাকি দেখাচ্ছে, যা তারা গত 47 বছর ধরেই করে আসছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি, তবে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। আমরা যে কোনোভাবেই হোক ওই পারমাণবিক ধুলো বা ইউরেনিয়াম নিয়ে নেব। আমাদের ব্ল্যাকমেইল করা যাবে না। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবিকে পুরোপুরি কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রে কোনো ইউরেনিয়াম পাঠানো হবে না। এ নিয়ে আলোচনারও কোনো সুযোগ নেই। এ বিষয়ে সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকেও বসতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। পাকিস্তান ও মিশর একটি চূড়ান্ত চুক্তির জন্য জোর চেষ্টা চালালেও পথ এখনো দুর্গম। এদিকে লেবাননে ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন, অন্যদিকে ওয়াশিংটন ও তেহরানের এমন অনড় অবস্থান, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি চুক্তির ভবিষ্যৎ ক্রমেই ফিকে হয়ে আসছে। বিশ্লেষকদের মতে, নৌ অবরোধ, পাল্টা হুঁশিয়ারি এবং পরস্পর বিরোধী অবস্থানের কারণে হরমুজ প্রণালী এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজারে জ্বালানি তেলের সংকট বেড়েই চলেছে। সমস্যা আরও প্রকট হলে পর্যটন খাতেও পড়বে নেতিবাচক প্রভাব। ভেঙে পড়তে পারে নগরীর গণপরিবহন ব্যবস্থাও।
এ অবস্থায় দেশের প্রধান পর্যটন কেন্দ্র ও বিপুল সংখ্যক রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চল হওয়ায় বিশেষ বিবেচনায় তেল সরবরাহ বৃদ্ধির দাবি সংশ্লিষ্টদের। জ্বালানি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় সারি সারি গাড়ি। শুধু কক্সবাজার শহরের নয়, এমন চিত্র পুরো জেলার। 2, 3 বা 4 থেকে 5 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষার পরও কেউ কেউ জানেন না কখন পাবেন কাঙ্ক্ষিত তেল। দীর্ঘ অপেক্ষার পর অনেক সময় তেল ফুরিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় পাম্প। তখন হতাশ হয়ে ফিরতে হয় অনেককে। আবার কোনো কোনো পাম্প তেলের সরবরাহ না পেয়ে থাকছে বন্ধ। এখানে পাম্প আছে 3টার মধ্যে আপনার 2-3টা বন্ধ থাকে, একটা খোলা থাকে। তাহলে আমি বাকি তেলগুলো আমার ম্যানেজ করতে সারা রাত চলে যায়। এটা লাইনে দইরা মানে অনেক কষ্ট হচ্ছে, গাড়ি গিয়ে দাগ হয়ে যাচ্ছে, আরো মানে লাইনে দইরা এত কষ্ট করে আইরা তারপর 100 টাকা দিচ্ছি, এটা তো ভুগছি। গ্রাহকরা জানান দীর্ঘ সময় অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, আর যা পাওয়া যাচ্ছে তা আবার চাহিদার তুলনায় অপ্রতুল। আমি শুক্রবার শনিবার সময় পাই, একবার যদি টাঙ্কি ফিল আপ করে দিলে আমাদের হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আর গিয়াতে আসতে হবে না, ফিলিং স্টেশনে আসতে হবে না। 100 টাকা তেল দিছে, আমি সিরিয়াল ধরে যে ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে আমার 100 টাকা তেল শেষ। চাহিদা মতো তেল সরবরাহ না থাকায় বেগ পাওয়ার দাবি পাম্প কর্তৃপক্ষের। বিশ্ববাজারে যেটা তেল সংকট হয়েছে, এটা সরকারের নীতিমালা মেনে আমাদের চলতে হচ্ছে। কাস্টমার নিয়ে আমাদের প্রত্যেক দিন তর্কাতর্কি হয়। জ্বালানি সংকট আরো প্রকট হলে আছে পর্যটন খাতেও বিরূপ প্রভাব পড়ার শঙ্কা। ঈদ পরবর্তী অবস্থায় পর্যটকরা এখানে ঘুরতে আসেন বিভিন্ন জায়গা থেকে, তো সেই হিসাবে হোটেল মোটেল জম থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, এবং ঢাকা চিটাং থেকে বিভিন্ন জেলা থেকে গাড়ি আসে। ওই গাড়িগুলোতে অতিরিক্ত কিছু চাহিদা দরকার। পর্যটন জেলা হিসেবে বিশেষ বিবেচনায় তেল সরবরাহ বাড়ানোর দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। গত 1.5 মাসে দুর্নীতির একটি মামলাও হয়নি, নেই কোনো অভিযোগপত্র। এমনকি প্রতিদিন দুর্নীতির যে অসংখ্য অভিযোগ আসছে তার কোনোটিরই অনুসন্ধানের সিদ্ধান্ত হয়নি। নেতৃত্ব শূন্যতায় কার্যত অচল হয়ে পড়েছে দুদক। সংস্থাটির আইন অনুযায়ী চেয়ারম্যান কমিশনাররাই শুধু সিদ্ধান্ত দিতে পারেন। কিন্তু গত 3রা মার্চ মোমেন কমিশনের একযোগে পদত্যাগের পর কাউকে নিয়োগ না দেয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে। রাষ্ট্রের একমাত্র দুর্নীতি দমনকারী প্রতিষ্ঠান 1.5 মাস ধরে অচল থাকাকে নজিরবিহীন মনে করছে টিআইবি। প্রতিদিন অসংখ্য অভিযোগ জমা হয় দুর্নীতি দমন কমিশনে, কিন্তু গত 1.5 মাসে একটি অভিযোগের বিষয়েও অনুসন্ধানের নতুন কোনো সিদ্ধান্ত হয়নি, এবং কি নতুন কোনো মামলারও অনুমোদন হয়নি। এর কারণ দুদক এখন কার্যত কমিশন শূন্য। 1 চেয়ারম্যান আর 2 কমিশনার, এই 3 মিলেই কমিশন। দুদকের মামলা, অভিযোগপত্র, দুর্নীতির অভিযোগ অনুসন্ধান সহ গুরুত্বপূর্ণ সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই কমিশনের। ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে 5 বছরের জন্য নিয়োগ পাওয়া ডক্টর আব্দুল মোমেনের কমিশন মেয়াদ পূরণের আগেই 3রা মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এই কমিশনের 3 সদস্য আমরা পদত্যাগ করেছি। নির্বাচিত সরকার আসার পর আমরা আমাদের 14তম দিনে আমরা পদত্যাগ করেছি। এরপর থেকে কমিশন শূন্যতায় অচল হয়ে পড়েছে সংস্থাটির কার্যক্রম। 1.5 মাসেও হয়নি দুদক চেয়ারম্যান ও 2 কমিশনার নিয়োগ, অথচ আইন অনুযায়ী 30 দিনের মধ্যে নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এখন পর্যন্ত কমিশন নিয়োগে বাছাই কমিটিও গঠন করা হয়নি। দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে 2004 সালে বিএনপি সরকারের সময় গঠন করা হয় স্বাধীন দুর্নীতি দমন কমিশন। দুদকের তথ্য বলছে, বিভিন্ন সরকারের সময়ে মোট 4 চেয়ারম্যানকে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে স্বাধীন কোনো প্রতিষ্ঠান নেতৃত্ব শূন্য হওয়া উদ্বেগজনক মনে করে টিআইবি। সরকারকে মনে রাখতে হবে যে দুদক এমন একটা প্রতিষ্ঠান, সেখানে কোনো গুরুত্বপূর্ণ কাজ হয় না উইদাউট দ্য প্রেজেন্স অফ দ্য কমিশন। নতুন কোনো সিদ্ধান্ত বা নতুন কোনো অনুসন্ধানের বা তদন্তের সিদ্ধান্ত বা মামলা করার সিদ্ধান্ত দুদকের পক্ষে এখন নেওয়া সম্ভব নয়, যেহেতু কমিশন নাই। এই বিষয়গুলি মনে রেখে সরকারের উচিত হবে অনতিবিলম্বে দুদক পুনর্গঠনের কাজটা সম্পন্ন করা। দুদকের অর্গানোগ্রামে একজন সচিব থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই তার। বর্তমান সচিব খালেদ রহিম জানালেন, নতুন কমিশন গঠন হলে মামলা, অভিযোগপত্রের অনুমোদন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে। কমিশনার থাকলে তো মামলা হবে, যখন কমিশন হবে তখন মামলা অনুমোদন হবে। চার্জশিট করতে তো অনুমোদন লাগে, কমিশনের অনুমোদন লাগে। যেগুলো চার্জশিট পর্যায়ে আছে সেগুলো প্রস্তুত অবস্থায় আছে, কমিশন আসলে কমিশন অনুমোদনের জন্য তারা উপস্থাপন করবে।
সরকারের দায়িত্বশীল সূত্র বলছে চলতি সপ্তাহের যে কোনো দিন দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে গঠন করা হবে বাছাই কমিটি এসব পদের জন্য যোগ্য ব্যক্তিদের একটি পদের বিপরীতে দুজনের নাম প্রস্তাব করে তালিকা পাঠাবে রাষ্ট্রপতির কাছে। সেখান থেকে রাষ্ট্রপতি এক চেয়ারম্যান ও 2 কমিশনার নিয়োগ দেবেন। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। নানামুখী চ্যালেঞ্জের মধ্যে 2 মাস পার করল তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। ভোটের কালি মোছার আগেই খাল খনন, ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসূচি চালু সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে একে একে। ভারতের সাথে স্থবির হয়ে থাকা সম্পর্ক উন্নয়নে চলছে তৎপরতা। তবে বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় সঠিক ব্যবস্থাপনা নিয়ে কিছুটা সমালোচনার মধ্যে পড়েছে সরকার। পাশাপাশি হামে শিশু মৃত্যুর জন্য বিগত সরকারের ব্যর্থতাকে দায়ী করা হলেও পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। সরকারকে মূল্যায়নের জন্য 2 মাস যথেষ্ট সময় নয় বলছেন বিশ্লেষকরা। রাষ্ট্র পরিচালনায় গত 17 ফেব্রুয়ারি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শপথ গ্রহণের 2 মাস পার করল বিএনপি সরকার। এই সময়ে দল হিসেবে বিএনপি নির্বাচনের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে, যা রাজনৈতিক অঙ্গন সহ প্রশংসা কুড়াচ্ছে বিভিন্ন মহলে। বিশ্বস্তার সহিত পালন করিব। ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু সহ মসজিদের ইমাম মুয়াজ্জিন ও ধর্মগুরুদের মাসিক সম্মানের ব্যবস্থা করেছে সরকার। প্রায় 12 লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করার পাশাপাশি 22,000 কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে কৃষক কার্ড। খাল খনন কর্মসূচির আওতায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খনন কাজ শুরু করেছে সরকার। নির্বাচনের প্রতিশ্রুতি দৃশ্যমান করা সহ প্রথম 60 দিনের স্থিতিশীলতা আনয়নে সরকারের সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। সরকারের যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে নেতৃত্ব প্রধানমন্ত্রী দিচ্ছেন তার ছোট ছোট কাজের মাধ্যমে এটি অন্যতম। এই মুহূর্তে হয়তো বা সরকার সিম্প্যাথি মানুষের পাচ্ছে, যদিও পাম্পে আমরা তেলের জন্য হাহাকার দেখছি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এটি একটা চাপিয়ে দেওয়া সমস্যা। আর একটি হচ্ছে যে হাম কেন্দ্রিক একটি বিব্রতকর অবস্থা এই সরকারের জন্য তৈরি হয়, যেটি আসলে এই সরকার ইনহেরিট করেছে আগের সরকারের কাছ থেকে। সরকারের সবচেয়ে বড় সফলতা যেটা আমি মনে করি যে সামাজিক স্থিতিশীলতা এসেছে, এবং তার সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মব সন্ত্রাস যেভাবে লাইসেন্স পেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেটি কিন্তু পুরোপুরি না হলেও 90% কমে এসেছে, বিক্ষিপ্ত 2-1টি ঘটনা ছাড়া। তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবেলায় সঠিক পদক্ষেপ গ্রহণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ কারো কারো। বিশ্ব অর্থনীতিতে এত বড় চাপ তৈরি না হতো, যে ইরান ইসরায়েল ইউএসের যে যুদ্ধ সেটা না হলে কিন্তু একদিন আমরা অনেক ইতিবাচক ফলাফল দেখতে পেতাম। এই যুদ্ধ শুরু হওয়ার কারণে কিন্তু সমস্ত হিসাব নিকাশ পাল্টে গেছে। এখন এই জ্বালানি সরবরাহ করতে গিয়ে কিন্তু সরকারকে হিমশিম খেতে হচ্ছে। সরকার চেষ্টা করছে, হয়তো এই ইরান যুদ্ধ থেমে গেলে, পুরোপুরি থেমে গেলে এবং পুরো গ্লোবাল সাপ্লাই চেনটা যদি নর্মাল হয়, তো তখন হয়তো আমরা আরেকটু ভালোভাবে বিচার করতে পারবো সরকারের সাফল্য। এরই মধ্যে সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন করা হয়, যেখানে 2 মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের 7টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা তুলে ধরেন তার মুখপাত্ররা। 180 দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তা এক অবিস্মরণীয় অর্জন। ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।